সময় সংলাপে স্বাগত জানাচ্ছি আমি তুষার আব্দুল্লাহ। সময় সংলাপে আজ আমার সঙ্গে যোগ দিয়েছেন অধ্যাপক মনিরুদ্দিন আহমেদ। স্যার, আপনাকে স্বাগত সময় সংলাপে। আমরা আলোচনা মানে করার কথা তো এই নিয়ে যে মিষ্টি চিনির এগুলো নিয়ে যে তিতা কথা আপনার কাছে আপনার ফেসবুকে আমি দেখলাম যে এগুলো নিয়ে অনেক তিতা কথা শোনা যাচ্ছে বা প্রমাণিত। হ্যাঁ, এই বিষয় নিয়ে যদি স্যার আপনি আলোচনাটা শুরু করেন। এটা হচ্ছে যে সুগার তো আমাদের জীবনের সাথে, দৈনন্দিন জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। চিনি না হলে আমাদের জীবন চলে না, সে স্মরণাতীত কাল থেকে এটা চলে আসছে। তারপরে আপনার এই যে সারা পৃথিবীতেই, আপনার আমাদের দেশেও আপনি দেখবেন যে মানুষজন যদি খাওয়ার কথা পছন্দ করে, যদি বলা হয় যে কি খেতে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন, তাহলে যে মিষ্টি খাবো। আপনার মজার ব্যাপার যে ফ্রান্সে কিছুদিন আগে একটা পরীক্ষা হয়েছে, ইঁদুরকে নিয়ে পরীক্ষাটা হয়েছে। আচ্ছা, ইঁদুর এটা কোকেইনে এডিক্টেড ইঁদুরটা, তাকে কোকেনে দেওয়া হয়েছে, আপনার মিষ্টি দেওয়া হয়েছে, সে কোকেনের দিকে যায়নি, সে মিষ্টিটা খেয়েছে। তো সুতরাং আমরা অতিমাত্রায় মিষ্টির প্রতি আসক্ত হয়ে পড়েছি সারা পৃথিবীতেই। আপনার অতিমাত্রায় চিনির প্রতি আসক্ত হয়ে পড়েছে। আপনার এই চিনি ছাড়া এখন কোনো খাদ্যদ্রব্যই তৈরি হয় না, সেটা পিওর চিনি হোক আর পরিশোধিত হোক বা আপনার যে খাদ্যের ভিতরে হোক, যেভাবে হোক। তো মজার ব্যাপার যে চিনির যখন এত কদর চারিদিকে, সারা বিশ্বে যখন এত কদর দেখা গেল, তখন বৈজ্ঞানিকরা ভাবলেন যে এত চিনি মানুষ খাচ্ছে, এই চিনির প্রভাবটা শরীরের উপরে কি হতে পারে। তখন পরীক্ষা শুরু হলো, পৃথিবীর বিভিন্ন দেশে পরীক্ষা শুরু। তবে আমেরিকাতে সবচেয়ে বেশি ভালো পরীক্ষা হয়, আবার রাশিয়াতে পরীক্ষাটা সমসাময়িক হলে চলছিল। তো সেখানে পরীক্ষায় আপনার বেরিয়ে আসলো যে চিনি খাওয়ার ফলে কিনা তারা চিন্তা করলেন যে কিছু কিছু রোগ মানুষকে চরমভাবে আপনার ক্ষতিগ্রস্ত করছে। সারা বিশ্বে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, তার ভিতরে 1,84,000 লোক মারা যায় ডায়াবেটিস, হার্ট অ্যাটাক, আপনার এই যে ওবেসিটি, ক্যান্সার, এই সমস্ত রোগের কারণে। তখন তাদের দৃষ্টি এদিকে আসলো যে চিনির কোনো ভূমিকা আছে কিনা এইসব রোগের ক্ষেত্রে। তখন দীর্ঘ পরীক্ষা করার পরে তারা জানতে পারলেন যে না, চিনি ভালো নয় শরীরের জন্য। চিনির কারণে ডায়াবেটিস হচ্ছে, অতিমাত্রা যারা চিনি খান তারা ডায়াবেটিস আক্রান্ত হন। আর অতিরিক্ত চিনি খাওয়ার কারণে আপনার মানুষ স্থূল হয়ে যাচ্ছে। এখন আমেরিকা যুক্তরাষ্ট্রে আপনার 40% আপনার মানুষ হচ্ছে স্থূল, যেটা আপনার 20 বছর 30 বছর আগে এত পরিমাণে মানুষ স্থূল ছিল না। তারপরে আপনার ক্যান্সার আক্রান্ত হচ্ছে, স্থূল হলে আপনি ক্যান্সার আক্রান্ত হবেন, ডায়াবেটিস আক্রান্ত হবেন, আর্থ্রাইটিস আক্রান্ত হবেন, বিভিন্ন রকম রোগ দেখা দেবে। তারপরে আপনার এই যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ব্যাপারে তারা আরও দৃষ্টি দিলেন যে সুগারের কোনো ভূমিকা, চিনির কোনো ভূমিকা আছে কিনা হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের উপরে। এবং তারা পরীক্ষা করে জানতে পারলেন যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ক্ষেত্রে চিনির একটা বিরাট ভূমিকা আছে। বিশেষ করে হার্ট অ্যাটাকের ক্ষেত্রে চিনির একটা বিরাট ভূমিকা আছে। ভূমিকাটা ডিরেক্টলি এবং ইনডাইরেক্টলি দুইটাই। আচ্ছা, প্রথমত আপনার যে চিনি খেলে আপনার দেখবেন যে মানুষ ডায়াবেটিক হয়ে যায়, ডায়াবেটিস আক্রান্ত হয়। ডায়াবেটিসের রোগীরা কিন্তু স্ট্রোক এবং হার্ট অ্যাটাক বেশি মারা যায়, আপনি এটা লক্ষ্য করবেন সবসময়, সেটা চিনির কারণে হয়ে থাকে। এখন চিনি আবার হয় কি যে কিছুদিন আগে আপনার একটা পরীক্ষা দেখা গেছে, চিনি আপনার হার্টের বা হৃৎপিণ্ডের আপনার রক্তনালীর অভ্যন্তরীণ দেওয়ালে আপনার বারবার আঘাত করার কারণে ক্ষত সৃষ্টি করে। এই ক্ষতের ভিতরে আপনার আঁশ জাতীয় জিনিস, তারপরে আপনার লাইপোফেজ, প্লেটলেট, তারপরে আপনার ক্ষতিকর কোলেস্টেরল, যে ড্যামেজড কোলেস্টেরল আমরা বলে থাকি, কোলেস্টেরল জমছে এবং আপনার আর্টেরিয়াল রেডিয়াস বা আপনার যে ডায়ামিটার কমে যাচ্ছে এবং চিকন হয়ে যাচ্ছে, যেটাকে আমরা ইসকেমিয়া বলছি। পরবর্তী সময় একদম ব্লক হয়ে যাচ্ছে, যেটাকে আমরা মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে থাকি। এই ইসকেমিয়া এবং মায়োকার্ডিয়াল ইনফার্কশনের কারণে সারা পৃথিবীতে অসংখ্য লোক মারা যাচ্ছে এবং সেটা একটা আপনার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং পরে সায়েন্টিস্টরা আপনার কনক্লুশনে আসলেন যে এই ডায়াবেটিস, স্থূলতা, তারপর আর্থ্রাইটিস এবং সাথে সাথে এই হার্ট এবং স্ট্রোকের সাথে চিনি জড়িত আছে। এই খবরটা জেনে গেছে আপনার সুগার অ্যাসোসিয়েশন। আচ্ছা, চিনি উৎপাদনকারীরা জেনে গেল যে এই ধরনের একটা ফাইন্ডিংস পাওয়া গেছে, ফলাফল পাওয়া গেছে রিসার্চে, এটাকে বন্ধ করতে হবে। তো বন্ধ করতে হলে কি করতে হবে? তারা তখন হার্ভার্ডের দুজন আপনার গবেষককে টার্গেট করলেন। আচ্ছা, তার ভিতরে একজন ছিলেন ডক্টর হেগস্টেড, তিনি পরে আমেরিকা যুক্তরাষ্ট্রের আপনার এগ্রিকালচার ডিপার্টমেন্টের নিউট্রিশনের চিফ ছিলেন এবং তিনি পরে খাদ্যের নীতিমালা তৈরি করেছিলেন এবং সেখানেও এই আপনার কেলেঙ্কারির ঘটনাটা জড়িয়ে ফেলেছিলেন। মানে ওনাকে মানে টার্গেট করলেন বলতে ওনাকে মানে ভাড়া করলেন, কিনে নিলেন। মানে তাদের দুজনকে প্রস্তাব দিলেন যে তোমরা সুগারকে দায়ী করিও না, চিনিকে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের জন্য দায়ী করো না, তোমরা বলো যে এটা
তোমরা কোলেস্টেরল এবং চর্বির উপরে চালিয়ে দাও। তো তারা বললেন যে ঠিক আছে আমরা তাই করব। তার বদলে তাদেরকে $50,000 তদানীন্তন সময় 64, 65, 66 দিকে আপনার $50,000 তাদেরকে দেওয়া হলো ইকুইভ্যালেন্ট। এবং তারা কি করলেন, আপনার এই চিনি উৎপাদকদের কাছ থেকে ডেটা নিয়ে সেই ডেটা দিয়ে একটা গবেষণাপত্র লিখলেন, গবেষণা প্রবন্ধ লিখে সেটা ছাপালেন নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিন। অত্যন্ত নামকরা, সারা পৃথিবীতে খ্যাতনামা একটা জার্নাল। সেই জার্নালে কোনো পেপার ছাপা হলে সারা পৃথিবীতে আলোড়ন সৃষ্টি করে, বৈজ্ঞানিকেরা সেদিকে তাকিয়ে থাকে। সেখানে তারা একটা আর্টিকেল ছাপালেন 1967 সনে। সেখানে বলা হলো যে চিনি হার্ট অ্যাটাক এবং স্ট্রোক জন্য দায়ী নয়, এবং দায়ী হচ্ছে কি, ও তারা সুগার অ্যাসোসিয়েশন বলেছে যে তোমরা চর্বির উপরে চালিয়ে দাও। আচ্ছা, চর্বি এবং কোলেস্ট্রলের উপরে দোষটা চাপিয়ে দাও, এবং অ্যাকর্ডিং তারা চাপিয়ে দিল কোলেস্ট্রল এবং চর্বির উপরে। তো সুতরাং সারা পৃথিবীতে আপনার একটা মানুষের ভিতরে একটা চেতনা আসে গেল যে হ্যাঁ, স্বাস্থ্য সচেতন হতে হলে আমাদেরকে ফ্যাট এবং চর্বি এবং কোলেস্ট্রল থেকে ফ্রি থাকতে হবে। চিনি বাদ পড়ে গেল, চিনিকে অব্যাহতি দেওয়া হলো। এখন এই চিনি উৎপাদকেরা এই চিনি দিয়ে আপনার কোল্ড ড্রিঙ্কস, আপনি জানেন যে সারা পৃথিবীতে বেভারেজ ইন্ডাস্ট্রি কিভাবে চাঙ্গা হয়ে। এই জায়গায় স্যার আমি আসবো, একটু বিরতি থেকে আসি, যে তাহলে কি মানে চিনি তো মানে মাত্রার একটা বিষয় আছে, নিশ্চয়ই খাওয়া যাবে, এখানে তো মাত্রার বিষয় আছে। চিনিটা একদম বর্জন করা, চিনিকে আসলে আমরা কিভাবে গ্রহণ করব সেটা এর থেকে আপনি ওই যে যেটা বললেন যে কোমল পানীয়, এই জায়গাতে আমরা যাব। পাশাপাশি যে আসলে কোলেস্টেরল এবং চর্বির কথা বলেন, সেইটাও আসলে কতটুকু গ্রহণ এবং বর্জন করা। স্যার বলছিলেন যে চিনির তো একটা মাত্রা, মানে চিনি তো একদম বর্জন করার করতে হবে নাকি, যে আপনি যেটা বলছেন যে প্রকৃতিতে যে প্রকৃতির অন্যান্য সবজি ফল এই জায়গাগুলি থেকে, আলু এই জায়গা থেকে যে মিষ্টি মানে পাওয়া যাচ্ছে সেটাই নিব, আর এই যে আলাদাভাবে নেওয়া সেটা একদমই বর্জন করতে হবে নাকি? আপনি দেখেন যে আমি আপনাকে বলি যে কোল্ড ড্রিঙ্ক যে আমরা খাচ্ছি, যে দেদার্সে কোল্ড ড্রিঙ্ক খাওয়া হয় সারা বিশ্বে, এই কোল্ড ড্রিঙ্কের এই উৎপাদটা কিন্তু বন্ধ হচ্ছে না। বন্ধ হচ্ছে না মানে ওই কোম্পানির আপনার এই যে বেভারেজ ইন্ডাস্ট্রি বলেন বা সুগার কোম্পানিগুলো বলেন বা সুগার অ্যাসোসিয়েশন বলেন, তাদের যে প্রমোশন, তাদের যে এই ধরনের ম্যানিপুলেশন, এগুলোর কারণে আপনার আমাদের অতিরিক্ত পরিমাণে চিনি খাওয়া হয়ে যাচ্ছে। আপনার একটা কোকা কোলার বোতল যদি আপনার 355 মিলিলিটারের হয়, তার ভিতরে আপনার আমাদের 52 গ্রাম চিনি থাকে, 52 গ্রাম চিনি থাকে। আর একটা আপেলে যদি আপনি চিন্তা করেন চিনির পরিমাণ, সেখানে আছে 20 গ্রাম চিনি মাত্র, তার ভিতরে 10 গ্রাম হচ্ছে ফ্রুক্টোজ। তো সুতরাং আপনি দেখেন যে আমরা কি হারে কোকা কোলা খাচ্ছি এবং কি হারে আমরা চিনি কনজিউম করছি, এবং মিষ্টির ভিতরে যে পরিমাণে চিনি আছে, এখন চিনি ছাড়া তো কিছুই হয় না, আগে যেটা বললাম আর কি। তবে বলা হয়েছে যে আপনি যদি সুস্থ থাকেন, একটা সুস্থ মানুষের একেবারে চিনি হারাম তো করে দেওয়া হয়নি। বলা হয়েছে যে চিনি খেতে পারবে 4 চামচ সমপরিমাণ চিনি আপনি খেতে পারবেন, সেটা থেকে আপনি 100 ক্যালোরি আপনি এনার্জি পাবেন। আর এই পুরুষ যদি হয় তাহলে আপনি 6 থেকে 7 চামচ চিনি খেতে পারবেন, সেটা থেকে আপনি 150 ক্যালোরি আপনি পাবেন। তবে ব্যাপারটা হচ্ছে প্রতিদিন যদি আপনি এই পরিমাণ চিনি খান, খেতে থাকেন, বা এই পরিমাণ তো খায় না, আরো বেশিও খায়, হ্যাঁ, তাহলে কি হবে? চিনি আমাদের শরীরে গিয়ে কি করে? মানে চায়ের মধ্যে তো অনেকে 2-3 চামচ 5 চামচ খেতে হতে কিছু, তো বলে যে কি চায়ের ভিতরে চিনি দিচ্ছেন না চিনির ভিতরে চা দিচ্ছেন, এই ধরনের একটা প্রবাদ চালু আছে। তো যাই হোক, আপনি চিনি যে খাচ্ছেন এইভাবে কন্টিনিউয়াসলি, আমরা কিন্তু চিনির এফেক্টটা তো শরীরে কি হচ্ছে আমরা বুঝতে পারি না। এটা শুধু যারা আপনার বৈজ্ঞানিক বা যারা এই বডি তত্ত্ব সম্পর্কে যাদের আইডিয়া আছে তারাই শুধু জানে, আমরা জানি। যেমন এই চিনিটা কি, চিনিটা হচ্ছে পিওর চিনি যেটা আমরা গ্রহণ করছি। এই পিওর চিনিটা আপনার শরীরে যাওয়ার পরে আপনার এটা ব্লাডে গিয়ে আপনার এটা ব্লাডের সুগার লেভেলটাকে একদম বাড়িয়ে দেয়, মানে দ্রুত বাড়িয়ে দেয়। বাড়িয়ে দিলে কি হয়, তখন প্যানক্রিয়াস থেকে যে ইনসুলিন সিক্রেশন করে হরমোন, সেটা তখন এই সুগারকে আপনার মেটাবলাইজ করে এটা নির্দিষ্ট পরিমাণ সুগারকে রক্তে রেখে বাকিটা লিভারে সঞ্চয় করে, সঞ্চিত রাখে, অথবা মাসেলে সঞ্চিত রাখে। এখন যদি আপনার লিমিটেড পরিমাণে সুগার আপনি খান, চিনি খান, তাহলে ইনসুলিনের পক্ষে সেটা মেটাবলাইজ করা সম্ভবপর, সেটাকে লিভার এবং আপনার মাসেলে পাঠিয়ে সেলের ভিতরে পাঠিয়ে দিতে পারে। কিন্তু আনলিমিটেড পরিমাণে যদি আপনি চিনি খান, হিউজ কোয়ান্টিটি যদি আপনি চিনি খান, তা আপনার ইনসুলিনের লিমিটেশনও তো আছে। ইনসুলিন সিক্রেট হচ্ছে আপনার লিমিটেড পরিমাণে,
যে সেই ইনসুলিন কি করে আপনি এতগুলো সুগার আপনার মেটাবলাইজ করবে, আপনার রাসায়নিকভাবে রূপান্তর করে সেটাকে গ্লাইকোজেন কনভার্ট করবে, সম্ভবপর হয় না। তখন কি হয়? তখন আপনার যে ব্লাডে অতিরিক্ত চিনি থেকে যায়, এই চিনি কোনো রকমে আপনার ব্যবহৃত হয় না, শরীর সেল কর্তৃক ব্যবহার হয় না, মাসল কর্তৃক ব্যবহৃত হয় না, লিভারও পারে না, তখন এটা চর্বিতে কনভার্ট হয়। আচ্ছা, অথবা সেটা আপনার ইউরিন দিয়ে বেরিয়ে যায়। যে সুগার মেটাবলাইজ না হয়ে, ব্যবহৃত না হয়ে রক্তে থেকে যায়, তখন রক্ত কি করে সেটাকে ইউরিনের মাধ্যমে শরীর থেকে বাইর করে দেয়। এই অবস্থাটাকে বলা হয় ডায়াবেটিস মেলাইটাস। এইটা একটা ডিসঅর্ডার, মেটাবলিক ডিসঅর্ডার। সুগারকে আপনি মেটাবলাইজ করতে পারছেন না, মেটাবলিক ডিসঅর্ডারকে বলা হয় ডায়াবেটিস। আর আপনার যে অতিরিক্ত সুগার খান, আপনি চিনি যদি খান, তাহলে লিভার এটাকে কনভার্ট করবে আপনার চর্বিতে। তাহলে যারা বেশি পরিমাণে চিনি খায় তাদের কিন্তু লিভারটা কিন্তু ফ্যাটি লিভার হিসেবে অনেক সময় ধরা পড়ে। হ্যাঁ, অথবা আপনার পেট মোটা হয়ে যাবে। আপনি দেখবেন যে যাদের পেটে চর্বি জমে তাদের পেটটা মোটা হয়। মোটা হওয়ার কারণটা হচ্ছে চর্বি জমা। অতিরিক্ত চিনি খাচ্ছেন আপনি, চিনি বা আপনি কার্বোহাইড্রেট খাচ্ছেন। কার্বোহাইড্রেট তো আপনার বিভিন্ন প্রকার আছে, তার ভিতরে স্টার্চ আছে, এই সুক্রোজ আছে, অনেক রকম আছে। তা আপনি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট খাওয়ার কারণে আনইউটিলাইজড গ্লুকোজগুলো তখন আপনার এই পেটে চর্বি তৈরি করবে এবং সেটা লিভারকে ফ্যাটি করে দিবে এবং আপনার পেটে চর্বি জমে যাবে। তো সেটা দুইটাই তো ডিস্ট্রাকটিভ। সুতরাং সেজন্য আমাদের সচেতন হওয়ার দরকার আছে। আবার যেটা বলেছি একটু আগে, যে আপনার যে অতিরিক্ত চিনি যদি খান আপনি, চিনিটা যখন আপনার রক্ত দিয়ে প্রবাহিত হয়, সেই চিনি রক্ত দ্বারা প্রবাহিত, সেই চিনি তো হার্টের ভিতর দিয়ে যাচ্ছে। হার্টের আর্টারি যেগুলো আছে, ইন্টারনাল ওয়ালে, অভ্যন্তরীণ দেওয়ালে, সেটা ক্রমাগত আঘাত করতে থাকে, আঘাত করছে মলিকুলগুলো, সুগার মলিকুল ভেরি কনসেন্ট্রেটেড ফর্মে থাকে। তো সেটা তখন ক্ষত হয়ে যায়। ক্ষত হয়ে গেলে তখন সেখানে আপনার বিভিন্ন রকম জিনিসপত্র জমে সেটাকে ব্লক করে দেয়। ব্লক করলে তখন হার্ট অ্যাটাক হয়ে যায়। ব্রেনের একই রকম, স্ট্রোকটা ব্রেনে হয়, স্ট্রোকটা একই পদ্ধতিতে হয়। সুতরাং এই যে আপনার চিনি খাচ্ছেন, চিনির কারণে যে আপনার এতগুলো সমস্যা হচ্ছে, তো সেই চিনি থেকে বাঁচতে হলে আরো অনেক সমস্যা আছে। অবিসিটি, যেটা বললাম যে আপনার যে সারা পৃথিবীতে এখন আপনার বেশিরভাগ মানুষ আপনার অবিস হয়ে যাচ্ছে এই মিষ্টি জাতীয় খাওয়াকে, কোল্ড ড্রিঙ্ক খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, ক্যান্ডি খাচ্ছে, চকলেট খাচ্ছে, টফি খাচ্ছে, এগুলোতে আসক্ত হয়ে পড়েছে। এত বেশি পরিমাণে তারা চিনি জাতীয় খাদ্য খাচ্ছে যে আপনার এইটার কারণে আপনার মোটা হয়ে যাচ্ছে। এখন এই অবস্থা তো কোনো রকমের কাম্য নয়। তাহলে আমাদের কি করতে হবে? করতে হবে একটা জিনিস, যে চিনির পরিমাণটাকে লিমিট করে দিতে হবে। এখন এই বাচ্চাদের জন্য এনার্জি ড্রিঙ্ক এবং কোকা-কোলা বন্ধ করা উচিত। হয় কি, আপনি দেখেন আজকে চকলেট ক্যান্ডি তো ডেজার্টসে খাচ্ছে, আইসক্রিম, আপনি এগুলাকে প্রমোট করে সব সারা পৃথিবীতে, আপনি এগুলোকে প্রমোট করেন। আইসক্রিমও আছে। কোলেস্টেরল এবং চর্বি নিয়ে তো নানা রকম বিভ্রান্তি আছে। বিভ্রান্তি তো তৈরি করা হয়েছে, যেটা বললাম যে হার্ভার্ড ইউনিভার্সিটি কেলেঙ্কারির মাধ্যমে এটা করা হলো। চিনিকে হিরো বানিয়ে দেওয়া হলো, আর আপনার কোলেস্ট্রল এবং আপনার এই যে চর্বিকে বানিয়ে দিল কালপ্রিট, মানে ভিলেন বানিয়ে দেওয়া হলো, খলনায়ক। সেটা আমি তো বললে হবে না। পরবর্তী সময়ে আপনার সারা বিশ্বে গবেষণা শুরু হলো। বিশেষ করে ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে, আপনার ক্যালিফোর্নিয়ার আপনার সান ফ্রান্সিসকো ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটিতে আপনার একটা গবেষক নাম হচ্ছে আপনার রবার্ট লাস্টিগ, তিনি এটা নিয়ে গবেষণা শুরু করলেন এবং আরো অনেক জায়গাতে গবেষণা শুরু হলো। গবেষণাতে তিনি দেখতে পেলেন যে আসলে সুগারটাই কালপ্রিট। আমরা কোলেস্ট্রল এবং চর্বিকে যেভাবে কালপ্রিট হিসেবে উপস্থাপন করছি বা দায়ী করছি, সেভাবে তারা দায়ী নয়, অতটা না। তবে আপনাকে যেটা বলি আমি, যে সবকিছু একটা লিমিট আছে, একটা মাত্রা আছে। আপনার শরীরের না কোনো অতিরিক্ত কিছুই ভালো না। তো অনেক সময় আমরা হয় কি, আমরা এক্সট্রিম এন্ডে চলে যাই, হয়তো খুব বেশি করি, নাহলে একদম কম করি, মাঝামাঝি পন্থা অবলম্বন আমরা কোনো সময় করি না। খাওয়ার ব্যাপারও তাই করি না আমরা। আপনি দেখেন, যখন আপনি চিন্তা করেন আপনার শরীরে যে খাদ্যটা আপনি গ্রহণ করছেন, তাকে গ্রহণ করার মতো শক্তি শরীরে থাকতে হবে। এবং শরীর যে নিত্যনৈমিত্তিক দৈনন্দিন জীবনে যে সমস্ত কাজকর্মগুলো করে, কঠিন কাজ করে, যেটা আমরা বাইরে থেকে দেখি না, চিন্তাই করা যায় না যে ভিতরে কি হয়ে যাচ্ছে। হার্ট কিভাবে কাজ করছে, লিভার কিভাবে কাজ করছে, লাং কিভাবে কাজ করছে, ব্রেন কিভাবে কাজ করছে, মাসলগুলো কিভাবে কাজ করছে, বাইরে থেকে কিছু চিন্তা করার উপায় নেই। এই সমস্ত কাজকর্মকে সমন্বয় করার জন্য আমাদেরকে আপনার এই যে সুষম খাবার খেতে হয়। আপনি একটু যদি ব্যতিক্রম করেন, এদিক সেদিক করেন, তাহলে কিন্তু আপনার শরীর আপনার রিভল্ট করবে, বিদ্রোহী উঠবে এবং তখন আপনি অসুস্থ হয়ে পড়বেন। তাহলে আপনার সেই পরিমিত জ্ঞানটা আপনার আছে কিনা, পরিমিত জিনিসটাকে, সেটা আপনাকে বুঝতে হবে। দেখেন, আমি আপনাকে প্রথমে কোলেস্ট্রল সম্পর্কে বলি। কোলেস্ট্রলটা শরীরের জন্য অত্যন্ত উপকারী একটা জিনিস, সেটা একেবারে আদিকাল থেকে প্রয়োজনীয়। এটাকে কালপ্রিট বানানো হয়েছে দূরভিসন্ধি করে। আপনার শরীরে ট্রিলিয়নস অফ সেল আছে, সেল
কোষ, এই যে ট্রিলিয়নস অফ কোষ, তার ভিতরে প্রতিদিন আপনার লক্ষ লক্ষ কোষ মারা যাচ্ছে, কোটি কোটি মারা যাচ্ছে, আবার কোটি কোটি আবার নতুনভাবে তৈরি হচ্ছে, রিপ্লেস করছে সেখানে। এখন তৈরি হওয়ার জন্য যে জিনিসটা দরকার, কোষ প্রাচীর যেটাকে বলে সেল ওয়াল, সেটা তৈরি করার জন্য কোলেস্ট্রল এসেনশিয়াল কম্পোনেন্ট, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। তাহলে কি পরিমাণ কোলেস্ট্রল আমাদের শরীরে লাগে আপনি চিন্তা করে দেখেন। তারপরে আপনার ব্রেইনের, আমাদের মস্তিষ্কের 25%, 25% হলো যে আপনার কোলেস্টেরল। এই কোলেস্ট্রল যদি ব্রেইনের না থাকে তাহলে ব্রেইন আপনার সিগন্যালিং প্রসেসে কাজ করতে পারে না, তার কার্যক্রম বাধাগ্রস্ত হবে। তারপর আপনার এই কোলেস্ট্রলটা আপনি দেখেন যে অসংখ্য গুরুত্বপূর্ণ পদার্থ, রাসায়নিক যৌগ শরীর তৈরি করে। তার ভিতরে আপনি প্রথমে আমি বলবো হরমোন, যে হরমোনগুলো আমাদের যে ফিমেল বা মেল হরমোন যেগুলো আপনি বলেন, সেগুলো তৈরি হয় আপনার কোলেস্ট্রল থেকে। যেমন আমাদের ভিটামিন D2, D3, ভিটামিন যে D3, D2 তৈরি হয়, সেটা আপনার তৈরি হয় আপনার এই কোলেস্ট্রল থেকে। আপনার টেস্টোস্টেরন তৈরি হয় কোলেস্ট্রল থেকে, আপনার প্রোজেস্টেরন তৈরি হয় কোলেস্ট্রল থেকে। তারপর আপনার আরো অসংখ্য পদার্থ আপনার তৈরি হয় কোলেস্ট্রল থেকে। আপনার এই কোলেস্ট্রল যদি আপনার না হয় তাহলে এগুলো কোনোটাই তৈরি হবে না, বডি নিয়মিতভাবে ফাংশন করবে না। এখন কোলেস্ট্রল আমাদের শরীর দরকার, আপনাকে নিয়মিত গ্রহণ করতে হবে। এখন আমরা কিভাবে কোলেস্ট্রল পাই? কোলেস্ট্রলের উৎস হচ্ছে দুটো। একটা হচ্ছে আমরা কার্বোহাইড্রেটের মাধ্যমে পেতে পারি, আমরা যে ভাত খাই, গম খাই, রুটি খাই বা পরোটা খাই, যেভাবে খাই না কেন আমরা ওটার মাধ্যমে আমরা কোলেস্ট্রল পাই। অথবা আপনার কোলেস্ট্রল রিচ ফুড, যেটাতে যে খাদ্যের ভিতরে কোলেস্ট্রল আছে, যেমন ডিমকে বলা হচ্ছে ডিমে কোলেস্ট্রল আছে, মগজের ভিতরে কোলেস্ট্রল আছে, তারপরে আপনার এই যে দুধে আছে, বা অসংখ্য জিনিস, বা গরু গোস্তের ভিতরে আছে, খাসি গোস্তের ভিতরে আছে, এগুলো হচ্ছে কোলেস্ট্রল রিচ ফুড, যেটা কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার বলা হয়, এগুলোর মাধ্যমে আমরা পাই। তবে আপনি যেভাবেই গ্রহণ করেন না কেন, শরীরের ভিতরে নির্দিষ্ট পরিমাণ কোলেস্ট্রল তারা বডি তৈরি করবেই, স্বয়ংক্রিয়ভাবে তৈরি করবেই। আচ্ছা, এখন আপনি যদি কম ভাত খান, যদি আপনি কম কার্বোহাইড্রেট গ্রহণ করেন, তাহলে আপনার সেটা কোলেস্ট্রল রিচ ফুড থেকে আসবে। আর যদি আপনি কোলেস্ট্রল রিচ ফুড না খান বা কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার না খান, তাহলে আপনার যে আপনি ভাত খাচ্ছেন বা গম খাচ্ছেন, সেটা থেকে সে কোলেস্ট্রল তৈরি করে নেবে। আপনার মজার ব্যাপার হলো শরীরের 85% কোলেস্ট্রল তৈরি হয় আপনার এই কার্বোহাইড্রেট থেকে। এই ভাত, গম, আটা যেটা আমরা খাচ্ছি, মিষ্টি যেটা খাচ্ছি, সেটা থেকে আপনার কোলেস্ট্রল তৈরি হচ্ছে। আর অনলি 10 থেকে 15% তৈরি হচ্ছে আপনার, মানে আসছে, সাপ্লাই হচ্ছে আপনার এই কোলেস্ট্রল সমৃদ্ধ খাবার থেকে। আচ্ছা, ডিম, হ্যাঁ, ডিম বলেন, দুধ বলেন, অত্যন্ত নগণ্য পরিমাণ। এখন আপনি যদি ডিম না খান, বডির কিচ্ছু আসে যায় না। আপনি যদি মাংস না খান তাহলে কিচ্ছু আসে না, কিন্তু সে কোলেস্ট্রল কিন্তু ঠিকই সিনথেসিস হবে আপনার গ্লুকোজ থেকে বা কার্বোহাইড্রেট থেকে আপনার তৈরি হবে। তো সুতরাং এটা ব্যালেন্স ঠিকই করবে। কিন্তু মজার ব্যাপারটা হলো যে আপনি কোনটা প্রেফার করবেন। আপনি বেশি পরিমাণে ভাত খেয়ে বা রুটি খেয়ে কি সেই কোলেস্ট্রল তৈরি করবেন, নাকি আপনি ডিম খেয়ে স্বল্প পরিমাণে কোলেস্ট্রল নেবেন? আপনি যদি ডিম খাওয়া বন্ধ করেন তাহলে আপনাকে প্রচুর পরিমাণে কোলেস্ট্রল খাওয়া তৈরি করার জন্য আপনাকে ভাত খেতে হবে। কিন্তু ভাত থেকে এত বেশি পরিমাণে কোলেস্ট্রল তৈরি হবে যে সেটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনার কোলেস্ট্রল লেভেলটা অনেক হাই হয়ে যাবে। আপনি দেখবেন যারা বেশি ভাত খায় বা গম বা রুটি খায়, তাদের কোলেস্ট্রল অত্যন্ত হাই। তারা বলে যে আমি তো কিছু খাচ্ছি না, আমি খাসি গোস্ত খাচ্ছি না, গরু গোস্ত খাচ্ছি না, ডিম খাচ্ছি না, দুধ খাচ্ছি না। মানুষের কনসেপশন, রং কনসেপশন হচ্ছে। কিন্তু এটা যে ভাত থেকে হচ্ছে সেটা কিন্তু তাদের মাথার ভিতরে নাই। সুতরাং আপনি ভাত কম খান, রুটি কম খান, কার্বোহাইড্রেট আপনি কম গ্রহণ করুন, দরকার নেই। আপনি ডিম খান, ডিমের ভিতরে 300 মিলিগ্রাম কোলেস্ট্রল আছে, একটা অত্যন্ত নগণ্য পরিমাণ। আমরা একটা বিরতিতে যাচ্ছি স্যার, যে আমিষের জায়গায় যাবো, যে আমিষ নিয়ে তো কথা হচ্ছে যে আপনি আমিষ খাওয়া বাদ দিয়ে দেওয়া বা এই যে মাংস খাওয়া বা আমিষ যেটা বলি, সেই জায়গা থেকে একটু শুনতে চাও, কারণ সেখান থেকে চর্বির বিষয়টা চলে আসে। সেটাও কারণ আপনি অনেক বিষয়ই বললেন, সেখানে দর্শকদেরও একটু জানার কথা থাকতে পারে। আমিষ নিয়ে এক ধরনের বিভ্রান্তি আছে যে কতটুকু খাবে না বা একদম বাদ দিবে, অনেক রকম বিষয় আছে। কিন্তু আমিষের আগে একটা কথা আসে, দর্শকরা জিজ্ঞেস করতে পারেন যে আমরা ফলমূল যে খাই, মিষ্টি ফলমূলে আপনার চিনি আছে, তো সেটা কি করে? আচ্ছা, হ্যাঁ, ফলমূলেও চিনি আছে। ফলমূল নিয়ে আপনার চিন্তা আছে মানুষের, যে সুগার খাওয়ার ব্যাপারে আমাদের যদি নিয়ন্ত্রণই করতে হয়, তাহলে আমরা যে ফলমূল খাচ্ছি সেটা থেকে সুগার আসছে, সেটা কি করবে বডির ভিতরে? এটা কিন্তু একটা ইন্টারেস্টিং ব্যাপার। আপনি দেখেন ফলমূল কিন্তু সবগুলো কিন্তু একই রকম মিষ্টি নয়। আপনার যে ডায়াবেটিস থাকে তাহলে আপনাকে সিলেক্টিভ হতে হবে। ডায়াবেটিস যদি না থাকে তাহলে আপনি চিন্তা করে দেখেন যে ফলমূল তো আমরা আনলিমিটেড খেতে পারি না। একটা আপেলের নির্দিষ্ট পরিমাণ আপনার এই যে সুগার আছে, কিন্তু সেখানে বেশিরভাগ কি আছে? বেশিরভাগ তো পানি আছে, তারপরে ভিটামিন আছে, মিনারেলস আছে, তারপরে আপনার যে প্যাকটিন বা আবরণটা আছে, ফাইবার আছে, প্রচুর পরিমাণে আঁশ আছে। হ্যাঁ, সুতরাং এটা ডিরেক্ট সুগার না, কিন্তু এটা সুগারটা আছে এতগুলো জিনিসের ভিতরে। আপনি যখন একটা আপেল খান, চিবাইতে হয়, চিবিয়ে সেটা আপনি খাবেন, পেটে যাবে, সেটা ডাইজেস্ট হবে, তারপর সেখান থেকে সুগারটা অ্যাবজর্ব হবে, অন্যান্য জিনিসপত্র অ্যাবজর্ব হবে।
বিশ্লেষিত হবে। সুতরাং এই স্লো প্রসেসে যখন সুগার শরীরের ভিতরে ঢোকে তখন লিভার এটাকে ইজিলি মেটাবলাইজ করে ফেলতে পারে, কারণ ইট ইজ গেটিং টাইম, সময় পাচ্ছে আপনার, হজম না, লিভার মেটাবলাইজ করে সুগারটাকে মেটাবলাইজ করতে পারে। কিন্তু আপনি ডিরেক্ট শুধু সুগার যদি খান, সরাসরি চিনি খান, সরাসরি এটা আপনার লিভারে চলে যাবে, এর সময় বেশি নেবে না। কেমন? তো সুতরাং এটা আপনার ফলের ব্যাপারে কিন্তু আপনার রেস্ট্রিক্টেড, এত বেশি আর কোনো কারণ নাই। ফলের ভিতরে আপনার এই যে ফলের এই গুণটার কারণে, ফল না খেলে তো আপনার আপনি সুগার বাদ দেন, সুগার ছাড়া আপনি ভিটামিন আছে, মিনারেলস আছে, অন্যান্য জিনিসপত্র আছে, আশা শরীরের জন্য কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় জিনিস, ফাইবার যেটাকে বলা হচ্ছে, সেটা না হলে চলবে না। সুতরাং ফল খাওয়ার ব্যাপারে আপনাদের এইভাবে চিন্তা করতে হবে। আর আমিষ সম্পর্কে যেটা বলেছেন, আমিষ এসেনশিয়াল কম্পোনেন্ট বডির জন্য। আপনার কিছু কিছু আপনার অ্যামাইনো অ্যাসিড দিয়ে তো তৈরি হয় আমিষ বা প্রোটিন, সেই কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড আছে যেটা আপনার শরীর তৈরি করতে পারে না। আমাদের 21টা অ্যামাইনো অ্যাসিড আছে যেটা দিয়ে প্রোটিন তৈরি হয়, সেটা সবগুলো অ্যামাইনো অ্যাসিডে প্রোটিন পাওয়া যায় না, যেটা আমরা বাইরে থেকে শরীরে তৈরি করতে পারে না। তো আমাদের বাইরের সোর্স থেকে বা উৎস থেকে আমাদেরকে প্রোটিন নিতে হয়। তো আমরা সাধারণত কী খাই? আমরা গরু গোস্ত খাই, খাসির গোস্ত খাই, মুরগি খাই, হাঁস খাই, মাছ খাই। এগুলো হচ্ছে উৎকৃষ্ট আপনার উৎস প্রোটিনের। তবে পনিরের ভিতরে প্রচুর আপনার প্রোটিন আছে, তারপর আরও ডিমের ভিতরে প্রোটিন আছে, তারপরে দুধের ভিতরে প্রোটিন আছে, এগুলো খেতে হবে। কিন্তু যেমন বাচ্চাদেরকে আমি উপলক্ষ করি বলছি, বাচ্চারা ডিম খায় না, তারা কোকাকোলা খায়। যারা মা বাবা আছেন তাদের উদ্দেশ্যে আমি বলছি, আপনার শিশুদেরকে কোকাকোলা দিচ্ছেন, ফান্টা দিচ্ছেন, 7 আপ দিচ্ছেন, অথচ ডিম খাওয়াতে পারছেন না। ডিমে নাকি গন্ধ আছে, দুধ খেতে চায় না। অথচ দুধ এবং ডিম হচ্ছে বাচ্চাদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় খাদ্য। এটা ছাড়া বাচ্চাদের গ্রোথ হবে না, তাদের মেধা বিকশিত হবে না, এটা তাদের গ্রোথ বাড়বে না। সুতরাং এই জিনিসটা কোনো সময় ভুল করবেন না। এখন আমরা প্রোটিন নেব আপনার এইসব জিনিস থেকে, তবে এই প্রোটিনের ভিতরে আপনার ক্লাসিফিকেশন আছে, ভালো খারাপ আছে। খাসির গোস্ত, গরুর গোস্ত বা রেড মিট, যেটা লাল মাংস বলা হচ্ছে, এগুলো সম্পর্কে ইদানিং গবেষণা বলছে যেগুলো খাবেন না, যত কম খেতে পারেন তত ভালো, কারণ এটা ক্যান্সার তৈরি করে। আচ্ছা, রেড মিট বা লাল মাংস ক্যান্সার তৈরি করে। সুতরাং গরুর গোস্ত, খাসির গোস্ত, সুগার গোস্ত খাওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। এগুলো বেশি পরিমাণে খাওয়া যাবে না। তবে অকেশনালি 2-1 টুকরা খেলে আপনার কোনো ক্ষতি হবে না। কিন্তু আমরা তো ব্যাপার হচ্ছে কি, আমরা শুরু করলে তখন আর থামতে চায় না। আমি এমনও দেখেছি অনেক মানুষকে আপনার খেতে বসেছে যে আবতে বা উৎসবে, এই গরুর গোস্ত পুরো অর্ধেক খেয়ে ফেলেছে। বিয়ে শাদিতে গেলে আমি দেখি খাসির টুকরা 10 থেকে 12 টুকরা খেয়ে ফেলতেছে। এটা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আবার অনেক একদম খায় না, বলে যে না গরু গোস্ত খাসির গোস্ত খাবোই না, তো সেটা আবার এক ধরনের বাড়াবাড়ি। এটা উচিত না, আপনি লিমিটেড পরিমাণে খান। কিন্তু সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি মাছ খান। মাছের ভিতরে কোনো সমস্যা নেই। আপনার ফলমূল তো খাবেনই, অনেক ফলমূলের ভিতরে আপনার খুব এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড আছে, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, সেগুলো আপনি নেবেন। কিন্তু মাছের ভিতরে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড আছে, যেটা অত্যন্ত দরকারি। তো সুতরাং এই মাছ খান আপনি, ছোট মাছ বড় মাছ যেটাই বলেন না কেন, যে কোনো মাছ খান আপনি, তবে সেটা অর্গানিক মাছ হওয়া ভালো। ইনসেক্টিসাইড যেন না থাকে, ফরমালিন না থাকে। এখন কিন্তু আপনার এই জীবিত মাছ, এই ট্যাংরা মাছ বলেন বা পাবদা মাছ বলেন, যে কোনো মাছ, রুই মাছ তরতাজা পাওয়া যাচ্ছে, সেগুলো কিনেন আপনি, মাছ বেশি খান। তবে একটা বয়সের পরে আপনি কোনো রকমের মাংস খাওয়া ঠিক হবে না। 40-50 পার হওয়ার পরে মাংস খাওয়া ঠিক হয় না। মাংস হয় কি, মাংসটা এতে চর্বি বেশি থাকে। গরু গোস্তের ভিতরে আপনার আঁশের ভিতরে চর্বি থাকে, প্রচুর পরিমাণে চর্বি থাকে। আপনি যখন এই চর্বিযুক্ত মাংস, হ্যাঁ, আপনি খাওয়ার পরে দেখবেন যে আপনার যে হাতের ভিতরে হলুদ একটা লেয়ার পড়ে গেছে, হলুদ রঙের লেয়ার, এটাকে 7-8 বার সাবান দিয়ে ধুলে এটা যায় না। তো এই চর্বি মাত্রাতিরিক্ত পরিমাণে চর্বি। আপনি যদি বেশি পরিমাণে গোস্ত খান তাহলে পুরো মাংসের সাথে, মুরগির ব্যাপারে একই কথা স্যার। হ্যাঁ, মুরগির ব্যাপারে সে ওরকম চর্বি তো মুরগির ভিতরে নেই। তো মুরগি আবার কিন্তু ফার্মের মুরগি খাওয়াটা ডেঞ্জারাস। আমি বলি এই কারণে যে নিরুৎসাহিত করি, না খেয়ে তো উপায় নাই। এত ঢাকাতে বা বাংলাদেশে এত মানুষ এখন মুরগি না খেয়ে কোথায় যায়? কিন্তু এই ফার্মের মুরগিগুলো স্টেরয়েড দিয়ে আপনার গ্রোথ বাড়ানো হয়, অ্যান্টিবায়োটিক এবং স্টেরয়েড দেওয়া হয়। স্টেরয়েড এবং আপনার এই যে অ্যান্টিবায়োটিক দিয়ে উৎপাদিত ফার্মের মুরগি কোনো রকমই ভালো নয়। সেই জন্য এটা না খাওয়াটাই ভালো। যদি দেশি মুরগ পাওয়া যায়, আজকাল আর পাওয়া যাচ্ছে না। একসময় তো আমরা দেশের গ্রামে গঞ্জে যেটা আমরা দেখি যে মাঝে মধ্যে চিকিৎসকরা বা পত্রপত্রিকা নানাভাবে আসছে যে এই যে গবেষণারও নানা রকম বিভ্রান্তি আছে। এখন যারা ভোক্তা, যারা পাঠক, যারা দর্শক, তারাও একটু বিভ্রান্তি, বা যিনি রোগী, সবাই বিভ্রান্তির মধ্যে পড়ে যায় যে কোনটাকে আসলে অনুসরণ করবেন তারা। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে আপনি কি এই ধরনের অ্যাডভাইস বা কাউন্সেলিং কোথা পান বাংলাদেশে? আপনি দেখেন তো আছে কি? পাওয়া যায় না। পাওয়া যায় না।
আমাদের কোনো পুষ্টিবিদ বা কোনো ডাক্তার কি কোনো রোগীকে বলেন যে আপনি ডায়াবেটিসে আক্রান্ত হয়েছেন, তিনি যদি দেখেন যে ডায়াবেটিসে আক্রান্ত, সে টাইপ 1 বা টাইপ 2 যেটাই হোক না কেন, টাইপ 1 যদি হয় তাহলে বলবে যে আপনি ইনসুলিন নেন কাল থেকে, হ্যাঁ, আর টাইপ 2 যদি হয় তাহলে বলবে যে আপনি ওরাল সরাসরি বলে দেন, হ্যাঁ। হ্যাঁ ওষুধ নেন, এতটা ওষুধ খাবেন, এতটা ওষুধ খাবেন। তো তাকে একবারও জিজ্ঞেস করে যে আপনার ডায়াবেটিসটা কেন হলো, আপনার ডায়াবেটিসের কারণটা কি? আপনি কি বেশি চিনি খাচ্ছেন, বা আপনি কি ব্যায়াম করছেন না, আপনি কি পরিমিত ডিসিপ্লিন লাইফ লিড করেন না? সুতরাং স্বাস্থ্য তথ্যটা খুব জরুরি, অত্যন্ত জরুরি, সেটা কারো কাছ থেকে পাওয়া যাচ্ছে না, এবং সেইটার জন্য কাজ করা দরকার। কাজ করা দরকার। আমি তো লিখে যাচ্ছি অনবরত, আপনি লিখছেন কিন্তু আরো বলেও যাচ্ছি। সার্বিকভাবে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু এটা আপনাদের যদি দায়িত্বটা হচ্ছে, আপনাদেরও আছে, জি। ইলেকট্রনিক মিডিয়া যদি আপনার এটা বারবার ঘন ঘন যদি প্রচার করেন, মানুষ কিন্তু দেখে, জি। অনেক সচেতন কিন্তু এখন আজকাল মানুষ আছে না, দেখেন এবং দেখে। হ্যাঁ, আপনারা যদি কাজটা করেন আমি জি। অত্যন্ত মানে খুশি হব। না না, আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি নিয়মিত লিখছেন, আমাদের সঙ্গে কথা বলছেন। আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য স্যার আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক যারা ছিলেন আজকে এই আলোচনার সঙ্গে, আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সময় সংলাপ। দেখা হবে আগামী দিন। সুন্দর থাকুন।